এনসিপি আসলে আমরা যখন দেখেছি যে 5ই আগস্টের পরে আহ একটা বন্যা হলো, সেই বন্যায় কিন্তু এনসিপি কে মানুষ একটা ভরসার জায়গা ভেবেছিল, এবং সেখানে তখন তো এনসিপি ছিল না, এই সমন্বয়করা যারা ছিলেন অনেক জনপ্রিয়তা ছিল। এই জনপ্রিয়তাটা কি তারা হারিয়েছে কিনা, মানে তারপরে নাজমুল সাকিব যে মেডিকুলাস ডিজাইনের কথা বললো, সেই ডিজাইনে তারা কিভাবে কিভাবে কাজ করেছে সেটা অনেকটাই বললো। আমি আপনার কাছে একটু শুনতে চাই যে সেই ডিজাইনের মধ্যে তাদের আসলে কি ছিল, যেটা দিয়ে তারা, আমরা দেখলাম যে মেধা হারিয়ে গেল, রাষ্ট্র সংস্কার হারিয়ে গেল, মানে ইউনূস সরকারের সময়। সেখানে শুধু কোটা এবং নিজেদের উন্নতি হয়েছে, এবং কিভাবে উন্নতি হয়েছে সেটা আপনিও জানেন, অধিকাংশ মানুষই জানে। তো এই উন্নতিটাই কি তাদের গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল কিনা? ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় আসলে দেখেন। আমি এই কথাটা আগেও বলেছি যে পুরো 18টা মাস এই ইউনূস সরকার বা তার উপদেষ্টা মন্ডলী যেটা ছিল সেটা মনে হচ্ছিল কেন যেন 18টা মাস এই এনসিপি গঠন করার জন্য ব্যয় করা হয়েছে, পুরো 18 মাস। এবং শুরু থেকে বোধহয় এটাই তাদের মধ্যে প্ল্যানিং জায়গা থেকে বোধহয় এটাই ছিল। নাহিদকে আমি বিভিন্ন সময় প্রশ্ন করেছিলাম, আমার লাস্ট নাহিদের সাথে কথা হয়েছিল নির্বাচনের 2 মাস আগে, এরপর আর তার সাথে আমার কোনো কথা হয়নি। তো আমি একটা কোশ্চেন করেছিলাম যে আসলে আহ, মানে মেইন উদ্দেশ্যটা এখন কি কি থাকা উচিত। এটা শুধু ওই সময় নাই, তারও বেশ আগে আমার এই কথাগুলো ছিল তার জায়গাতে। এখন কি করা উচিত, মানে কি করতে চাচ্ছ, তোমাদের আসলে মেইন জিসটা কি? একটা তো সুনির্দিষ্ট লক্ষ্য লক্ষ্য থাকে তোমাদের। রাজনৈতিক ধারা হলে সেটাও তোমরা ক্লিয়ার করো। কি ধরনের রাজনৈতিক ধারা করতে চাচ্ছ, ডানপন্থী, বামপন্থী না মধ্যপন্থী? একবার শুধু হুম। আক্তারের মুখ থেকে বোধহয় কোনো একটা প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকের কাছ থেকে শুনেছিলাম, সে মধ্যপন্থী বলেছিল। মধ্যপন্থী ধারাটা কি, কিভাবে তারা এক্সিকিউট করবে, এটা আমি আর কোনোদিন কোনো এটার হদিশ আমি খুঁজে পাই নাই। তো এই মানে আসলে মূলত এদের হঠাৎ করে হয়ে যাওয়া না প্রিভিয়াস জায়গা থেকে আসা, সাকিবের কথা ধরে আমার টানতে হচ্ছে। হুম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময় এমন একটা জায়গায় এসে ওটা থেমেছে। থামাটা এত বাজেভাবেই থেমেছিল যখন শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধি ঘোষণা করতে হয়েছিল। এবং সেখানে মানে টোটালি একটা যেই মোটিভ নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে পুরোটাই মনে হচ্ছিল যে এটা একই দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ফাইট হয়েছে। সেটা জনগণ দেখে এতদিন তামাশা নিয়েছে। ফাইটের মূল উদ্দেশ্য সাধিত হয়ে গিয়েছে। এখন যে যার যার মতো আবার তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এখন একটা বিষয় হয়ে গিয়েছিল কিন্তু তখন। তো এই জায়গা থেকে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে মিনিস্ট্রির জায়গা থেকে প্রত্যেকটা দপ্তরে একটা নির্দিষ্ট জায়গা, আমি আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, আমার জেলার ছোট ভাই, এবং এটা সবকিছু চিটাগং অধ্যুষিত এলাকা কেন্দ্রিক একটা বলয় তৈরি করা হয়েছিল। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বাইরে থেকে আপনার ওইখানে সব চিটাগং বেল্টের মধ্যে যারা পড়ে, নোয়াখালী, তারপর কুমিল্লা, এই অঞ্চলে একটা বলয় তৈরি করা হয়েছে, যেতে যাচ্ছিল এই জায়গা থেকে। এখন বিষয় হলো যে তাহলে এই জিনিসগুলো কি দরকার ছিল না? ওই মুহূর্তে ইমার্জেন্সি সিচুয়েশন চলছিল, দেশের ট্রাফিকটা পর্যন্ত ঠিকভাবে কাজ করছিল না। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছিল ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে আবার অনেক ট্রাফিক সমন্বয় হয়ে গিয়েছে, তার বাসা বাড়ি অনেক কিছু উন্নতি হয়ে গিয়েছে তার। যেখানে ছাত্রী বাসায় থাকতো সেখান থেকে 2 তলা 3 তলা বাড়ি হয়ে গেছে। আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলো নেসেসারি ছিল কিনা, ছিল সার্টেন পিরিয়ডের জন্য ছিল। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলো নেসেসারি রেখে মূল যে উদ্দেশ্য যেটা ছিল সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি বলেন তো যে এখন পর্যন্ত আহত নিহতদের নিয়ে এই ধূম্রজাল কেন সৃষ্টি হবে, একটা কংক্রিট কেন কোনো কিছু আনা হচ্ছে না? আমি এখনো, আমাকে জাতিসংঘ থেকে বলেছে 1400, আর বাংলাদেশে বিবিসি কিংবা অন্যান্য নিউজ পোর্টালে 864 জন বা 24 জনের একটা তালিকা বলা হচ্ছে যে শহীদের সংখ্যা। বাকিদেরকে কেন বের করা গেল না? সার্জি সম্বন্ধে আমার সিরিয়াস একটা এলিগেশন আছে। সিএমএইচ এর একজন ব্রিগেডিয়ার জেনারেল একদিন কথা বললেন। আমি তখন শুরুতে তো মানে টোটালি নিজের জায়গা থেকে 18 জুলাই থেকে যারা আহত ছিলেন হসপিটালে যেতাম কন্টিনিউয়াসলি, রাতে প্ল্যানিং মেকিং, এই হান্নান, রিফাত, তারপর আমার প্রাইভেট ইউনিভার্সিটির এই 9 টাইম আরো যারা আছে এদের সবার সাথে মিটিং হতো রাতে। পরের দিন সকালে গিয়ে এটা এক্সিকিউট, আবার সন্ধ্যার দিকে যেতাম হসপিটাল গুলোতে। তখন থেকে এই হসপিটাল মনিটরিং, কারা কারা আহত আছে কি, আমার এমন করতে করতে 86 লক্ষ টাকা বিল শুধু আমার নামে হয়েছিল। যেখানে যেত আমি স্টুডেন্টদের বলে রাখতাম এইসব বিষয়ে বুলেটন বা কোনো আন্দোলন রিলেটেড কোনো ইস্যুতে কেউ আহত হলে আমার নামটা ওখানে লিখে আসবে, এবং সেটাই তারা করেছে। যাই হোক, পরবর্তীতে আহ, ওই সিএমএইচ এর ওই ঘটনা বললে ওইখানে কি একদিন বললো যে সার্জিস আলম নাকি সেখানে আসছে, সে একজনকে 50,000 টাকা দিয়েছে, যাকে পরবর্তীতে দেখা গিয়েছে আহ সে ছাত্রলীগের ছিল এবং 5ই আগস্ট বা 4ই আগস্ট গণপ্রতিরোধে সে আহত হয়েছে। আহত হয়ে সে হসপিটাল ভর্তি হয়েছে, তাকে জুলাই যোদ্ধা বলে
তাকে হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার কাছে গিয়ে এই বিষয়গুলো দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগের অমুক নেতার পিএস তমুক নেতার আত্মীয় বিভিন্ন জন বিভিন্নভাবে সাংগঠনিক বিভিন্ন প্রক্রিয়ায় আসছে বা গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় তার মিনিস্ট্রিতে যাওয়া আসা খুব হয়েছে। আমরাও তো গিয়েছি মিনিস্ট্রিতে। ওই কোথাও কি কেউ বলতে পারবো আমরা কোনোদিন কোনো তদবির বা কিছুর জন্য গিয়েছি? যে ধরনের কন্ট্রোভার্সি সেটা তোমরা ক্রিয়েট করেছো, সেটা তোমাদের পলিটিক্যাল স্ট্যান্ড। তোমরা এক জায়গা থেকে চাচ্ছিলে যে অমুক জায়গা থেকে এনার না আসুক মাইনাস হচ্ছে, সেটা তোমাদের স্ট্যান্ড, কিন্তু আমি সেটা বলছি না। যাওয়াটার প্রয়োজনীয়তা তো ছিল, কিন্তু সেটা কি এমন ভাবে ছিল যেটা দিয়ে পুরো জুলাই গণঅভ্যুত্থানের বেহাত হয়ে যায়, জুলাই গণঅভ্যুত্থানের দিকে প্রশ্ন তোলা হয়, সেরকম ছিল কিনা? অবশ্যই না। তো আমার তাহলে এই সেই কথাগুলো ছাত্রলীগের মানে ইয়ে থেকে বলয় থেকে সে বের হতে পারেনি, মানে সেই যতই জুলাই যোদ্ধা হোক না কেন, কারণ আমরা না, সে বিভিন্ন পারেনি। সময় তার সাথে বিভিন্ন বিভিন্ন জনের ছবিও দেখেছি ছাত্রলীগের হ্যাঁ, সাথে জড়িত ছিল বা আছে। হ্যাঁ, সে পারেনি এবং চূড়ান্ত মুহূর্তে হান্নান মাসুদের 2-3 দিন আগেও তো হান্নান মাসুদের একটা ভয়েস রেকর্ডিং ভাইরাল হলো, গতকালকে তো ভাইরাল হলো। সে বলছে যে সার্জিস্টরা আন্দোলন বেহাত করে দিবে, একটা বাজে ভাষায় গালি দিয়ে বললো। এরকম শুধু একটা দুটো না, 18 জুলাইতেও একটা কাহিনী ঘটেছে। আমাদের শিক্ষার্থী যে ইসের সাথে সার্জিসের সাথে যুক্ত থাকতো, বিভিন্ন সময় কলে কথা হতো তার, আমার সাথে নাহিদের কথা হতো বা তার সাথে সার্জিসের কথা হতো আন্দোলন রিলেটেড বিষয়ে। 18 জুলাই সে সম্পূর্ণ নাকচ করেছে যে আপনারা এত বড় একটা কাহিনী ঘটায় ফেলছেন। মানে সে বলতেছিল যে 18 জুলাই যে ব্র্যাকে গিয়ে হামলার সম্মুখীন হলাম, যখন ফিরে এসে নাজমুল সাকিবের মুখ থেকেই একটা সিচুয়েশন অ্যাসেসমেন্ট করে প্রেজেন্ট ভেরিফিকেশন করেই এক দফার প্রথম ঘোষণাটা হয়, যেটা আপনারা অনেকে জানেন যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এক দফার ঘোষণা নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম হয়েছিল একটা জায়গা থেকে। হ্যাঁ, নাজমুল সাকিব এখানে উপস্থিত আছেন, ওই জায়গা থেকেই আমাদের সবার সম্মিলিত ভাবে একটা সিদ্ধান্ত ক্রমে তার মুখ থেকে এক দফা শেখ হাসিনা কবে যাবে, এটা 18 জুলাই সর্বপ্রথম ধ্বনিত হয় এবং সেটাই প্রগতি সরণি মোড়ে বসুন্ধরার গেটে। তো রাতে যখন তাকে ফোন দেওয়া হয়েছিল তখন সেই কথাটাই বলেছে। আচ্ছা,